দেশজুড়ে হাড় কাঁপানো শীতের সঙ্গে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব আরও বেড়েছে। রাজশাহী ও রংপুর বিভাগ এবং খুলনা সহ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। অন্তত ২৪ জেলায় শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। চলতি মাসেই একাধিক শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পঞ্চগড়, দিনাজপুর, নওগাঁ, গাইবান্ধা, কুড়িগ্রাম, গোপালগঞ্জ ও যশোর সহ দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহে বিপাকে সাধারণ মানুষ। বেশি কষ্টে রয়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। কুয়াশার কারণে ছোট বড় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ঘন কুয়াশা ও শীতের দাপটে গরম কাপড়ের অভাবে কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগী, তাদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। এদিকে কুয়াশার কারণে উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষকরা। খুলনার ৬টি আসন ধরে রাখতে চায় বিএনপি, তবে বসে নেই জামায়াতে ইসলামী। হেভিওয়েট প্রার্থী দিয়ে তারাও চাইছে বিএনপির দুর্গে হানা দিতে। ভোটাররা বলছে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পক্ষে রায় দেবে তারা। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। শিল্পনগরী খ্যাত খুলনার ৬টি আসন বিএনপির দুর্গ বলে পরিচিত। বিগত স্বৈরাচারের সময় রাতের ভোটে সবগুলো আসন ছিনিয়ে নেওয়া হয়। তবে এবারের ভোটের হিসেব নিকেশ পরিবর্তনের আভাস দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তফসিল ঘোষণার পরপরই বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থীদের তৎপরতা বেড়ে গেছে। আচরণবিধি মেনে নিজেদের পক্ষে গণসংযোগ করছেন। ৬টি আসনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি এবং জামায়াত জোটের প্রার্থীদের মধ্যে। বিশেষ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার এবং নজরুল ইসলাম মঞ্জুর মতো হেভিওয়েট প্রার্থীরা লড়ছেন নির্বাচনে। খুলনা ১ আসনে বিএনপির আমির এজাজ খান, ২ আসনে নজরুল ইসলাম মঞ্জু, ৩ আসনে রকিবুল ইসলাম বকুল, ৪ আসনে আজিজুল বারী হেলাল, ৫ আসনে আলী আসগর লবি এবং ৬ আসনে মনিরুল ইসলাম বাপ্পি। আর জামায়াতে ইসলামীর প্রার্থীরা হলেন খুলনা ১ আসনে আলোচিত কৃষ্ণ নন্দী, ২ আসনে জাহাঙ্গীর হোসেন হেলাল, ৩ আসনে অধ্যাপক মাহফুজুর রহমান, ৪ আসনে অধ্যাপক মাওলানা কবিরুল ইসলাম, ৫ আসনে মিয়া গোলাম পরোয়ার এবং ৬ আসনে মাওলানা আবুল কালাম আজাদ। বাংলাদেশের মানুষ দীর্ঘ ৩টি নির্বাচনে ভোট দিতে পারে নাই, সেই বেদনা নিয়ে অপেক্ষা করছিল এবং এবারে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে চলেছে। আগামী ১২ই ফেব্রুয়ারি যে বাংলাদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের দল ইনশাল্লাহ জয়যুক্ত হবে এবং আমরা আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অন্তত এই খুলনা ৪ নির্বাচনী এলাকা থেকে ধানের শীষ মার্কা বিজয় হয়, তাহলে আমাদের অনেকগুলো স্বপ্ন আছে। এই স্বপ্নগুলোকে আমরা অঙ্গীকারে পরিণত করব। এখন জাতির আকাঙ্ক্ষা হচ্ছে উই নিড চেঞ্জ, আমরা একটা পরিবর্তন চাই। তো পরিবর্তন কাদেরকে দিয়ে হবে? যারা একবার খেলেছে তাদের দিয়ে আর খেলা হবে না, সেই খেলায় তারা ফেল করেছে। এখন পরিবর্তন আনবে ৮ দল আমরা একসাথে সমমনা রাজনৈতিক দল অভিন্ন কর্মসূচিতে ইনসাফপূর্ণ দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজের জন্য আমরা আন্দোলন করছিলাম। হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সেই হিসাবে জামাত ইসলাম আমাকে দাঁড়িপাল্লার মনোনীত ক্যান্ডিডেট হিসাবে এখানে পাঠিয়েছে। ৬টি আসনে মোট ভোটার ২১,০১,৩৩৫ জন। এনটিভি নিউজ ডেস্ক। ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি তুলে ধরেন। বর্তমানে কার্যকর থাকা ২০% পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাবও দেন তিনি। এই প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত গ্রিয়ার। সম্প্রতি মার্কিন ভিসা বন্ডে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশিদের ব্যবসায়িক ভ্রমণ সহজ করার ব্যাপারে রাষ্ট্রদূত গ্রিয়ারকে উদ্যোগ নিতে আহ্বান জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। একই সঙ্গে ডক্টর রহমান বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন ডিএফসি তহবিল প্রাপ্তির আহ্বান জানান। এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত গ্রিয়ার। ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রান্টন লিঞ্চের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেছেন।
পাবনা 1 ও 2 আসনের নির্বাচন নিয়ে নাটকীয়তা তৈরি হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী নির্বাচন আপাতত স্থগিত রাখার কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। পরে এমন সংবাদ সঠিক নয় বলে বিবৃতি দেয় নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগ। এদিকে শেষ দিনে নির্বাচন কমিশনে ভিড় ছিল প্রার্থিতা ফেরত আপিলকারীদের। নূর হোসেনের রিপোর্ট। হাইকোর্টের আদেশের পর গেল 24 ডিসেম্বর পাবনা 1 ও 2 আসনের আগের সীমানা পুনর্বহাল করে সংশোধিত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। 5 জানুয়ারি গ্যাজেটটির একটি অংশ স্থগিত করে আপিল বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার আদেশও দেন আদালত। আদালতের আদেশের আলোকে নির্বাচন আপাতত স্থগিত রাখার কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। মুঠোফোনে এমনটি নিশ্চিত করেন তিনি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশ অনুযায়ী ওই আদালত কর্তৃক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত, মানে ফার্দার কোনো আদেশ না পর্যন্ত পাবনার 1 ও 2 এর নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে। সিনিয়র জটিলতার কারণে তা লিখতে পারে। বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হলে আবারও নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। এমন সিদ্ধান্তের কথা অস্বীকার করে গণমাধ্যমে বিবৃতি দেয় কমিশনের জনসংযোগ বিভাগের প্রধান রুহুল আমিন মল্লিক। এদিকে প্রার্থিতা ফেরত পেতে আপিলের শেষ দিনে নির্বাচন কমিশনে ভিড় করেছেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। 7 জনকেই আমরা যোগাযোগ করেছি এবং সবাই বলেছে যে না, তারা দরকার হলে এখানে এসে সাক্ষী দিবে। তারা আমাকে সমর্থন দিয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তারা বড় বড় যারা প্রার্থী আছেন তাদেরকে 6 ঘন্টা, 12 ঘন্টা বা 24 ঘন্টা সময় দেয়। আমাদেরকে কোনো ধরনের রেসপন্স করা হয় না, কোনো সুযোগ দেওয়া হয় না। এই যে বৈষম্যটা, এটাতে আমরা যারা প্রার্থী আছি আমরা কষ্ট পাইলাম। আপিলকারীদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। আপিলে প্রার্থিতা ফেরত পাওয়ার প্রত্যাশা তাদের। 1% ভোটারের যে প্রবলেমটা, এটা আসলে আমার মনে হচ্ছে ব্যাপারটা স্বচ্ছ হয়নি। ওনাদের সমর্থন ছিল, বাট ওনাদেরকে আপনারা পাওয়া যায়নি। সবাই এখন কর্মজীবী মানুষ, দেখা যায় সবার প্রয়োজনে তারা বাড়িতে নাও থাকতে পারে। শনিবার থেকে আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির সময় 3 জনের বেশি লোক সাথে না রাখতে আবেদনকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে কমিশন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটে না বলার কোনো কারণ নেই জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার বিষয়ে যে গণভোট হচ্ছে সেই সংস্কারের বিষয়গুলো 31 দফার মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছে বিএনপি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁও থেকে লুৎফর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সংবাদকর্মীদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি নেতাকর্মীরা গণভোটে না বলার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটি দলের অবস্থান নয়। আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে, সেই সংস্কারগুলো তো আমারই আপনার বহু আগে আপনার 2016 সালে এবং 2023 সালে 31 দফার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছিলাম। সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত, সংস্কারকে চলমান প্রক্রিয়া, সেখানে সংস্কার থাকবে, সেখানে না বলার তো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, গোটা দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় থাকলেও বর্তমান পরিস্থিতি মোটেই সন্তোষজনক নয়। দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ বিএনপি মহাসচিবের। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি। কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা, সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরো সক্রিয় ভূমিকা পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কখনোই প্রভাব ফেলেনি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এনটিভি নিউজ ডেস্ক। আসন্ন নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য যা যা করণীয় সব করা হয়েছে। সরকার কোনো দলের প্রতি ঝুঁকে পড়েনি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকার ছোট বড়
ছোট পার্টি বড় পার্টি সবার জন্য সমান, কারো প্রতি পক্ষপাতিত্ব করা হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশ পীর আউলিয়ার দেশ, এখানে মাজারে আক্রমণ খুব দুঃখজনক। সবাইকে শ্রদ্ধা করার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, সামনে নির্বাচনে সব ধর্ম মতের মানুষ যেন ভোট দিতে পারে সে ব্যাপারে সরকার আন্তরিক। সকালে ময়মনসিংহ শহরের বিভিন্ন মাজার ও মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্বাচনের আগে আমরা লেভেল প্লেইং ফিল্ড করার জন্য সব যা যা করণীয় সবই করা হচ্ছে, আর কোনো ধরনের পক্ষপাতিত্ব কারো প্রতি করা হয়নি। আর বড় হোক পার্টি হোক ছোট পার্টি হোক সবার জন্য আমি বলবো প্ল্যাটফর্মটা সমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে ভোটের গাড়ি উদ্বোধন করা হয়েছে। সকালে দিনাজপুর গৌরে শহীদ বড় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ভোটের গাড়ির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নির্বাচন ও গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা ও সচেতনতা তৈরি হবে। নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রশাসন আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোজাম্মেল হক প্রধান অতিথি ছিলেন। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যার ঘটনায় 2 দিন পার হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে সংক্ষুব্ধ দলের নেতাকর্মীরা বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন তারা। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের চিহ্নিত করা হচ্ছে। আবির আহমেদের রিপোর্ট। জুমার নামাজ শেষে আজিজুর রহমান মুসাব্বির হত্যার বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল। মিছিলটি ফার্মগেট ঘুরে তেজগাঁও থানার সামনে এলে এতে যোগ দেয় বিএনপি ও আমজনতা দলের নেতাকর্মীরা। মুসাব্বির হত্যার প্রকৃত আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। যাদের ছবি দেখা গেল তাদের পরিচয় কি বের করা গেছে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো তাদের দেশ ত্যাগের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিনা। এই 2টা বিষয় আমরা প্রশাসনের কাছ থেকে একটু শুনতে চাই। পরে মিছিলটি কারওয়ান বাজারে অবস্থানের পর শেষ হয়। এর আগে পুলিশের আশ্বাসে থানার সড়ক থেকে সরে যান বিক্ষুব্ধরা। দিন নাই রাত নাই, সম্ভাব্য সকল স্থানে আমরা যাচ্ছি আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে আমরা খুব কাছাকাছি গেছি। গত বুধবার রাতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন আজিজুর রহমান মুসাব্বির। পরে তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।